চীনের দুঃখ ওয়াইনহো নদী আর বাংলাদেশের দুঃখ টপ অর্ডার। অনেকে হয়তো বলবেন যে বাংলাদেশের ব্যাটারদের দোষ নয়, দোষ আসলে আইসিসির। কীভাবে আইসিসির দোষ? হয়তো বাংলাদেশ এখানে স্বজনপ্রীতির শিকার হয়েছেন। ইনিংস ব্রেকে উইকেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভারত যখন খেলেছে তখন সেটা ব্যাটিং উইকেট ছিল, আর যখন বাংলাদেশ ব্যাট করতেছে তখন সেটা বোলারদের পক্ষে চলে গেছে। এছাড়া বাংলাদেশের ব্যাটাররা এত খারাপ করার কথা না। এটা আসলে একদম উড়িয়ে দেওয়া যায় না, বলা যায় হতেও পারে, না হওয়ার কিছু নাই, কিন্তু না, এটা আসলে সম্পূর্ণ হাস্যকর একটা কথা। এটা অনেকে হয়তো ফেসবুকে মজা করে বলছেন। তবে মজা করে বললে বাংলাদেশের ব্যাটিং দেখে এমনটাই মনে হচ্ছে যে ভারতের সময় সেটা ছিল ব্যাটিং উইকেট, বাংলাদেশের সময় সেটা বনে গেছেন একদম বোলিং বান্ধব উইকেট। বাংলাদেশের অথর্ব যে টপ অর্ডার তারা আসলে যেভাবে খেলেছেন, নাজমুল হাসান শান্ত তিনি 6 বলে 0 রান করেছেন, সৌম্য সরকার 2 বলে 0 এবং লিটন কুমার দাস 8 বলে 6। একটা দলের বড় স্কোর করার জন্য টপ অর্ডারকেই বড় ভূমিকা রাখতে হয়। সে জায়গায় বাংলাদেশের টপ অর্ডাররা যেভাবে খেলছেন, ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন, এতে করে বাংলাদেশের বিশ্বকাপের যে স্বপ্ন আশা সেটা এখানেই শেষ হয়ে গেছে। বিগত সিরিজগুলোতে বাংলাদেশ কী খেলেছে না খেলেছে সেটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট ছিল যে বাংলাদেশের সামর্থ্য প্রমাণের জন্য ভারতের বিপক্ষে এই ওয়ার্ম আপ ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল, যে ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন খেলে, এইখানে যেরকম খেলবে সেটাই বাংলাদেশের সামর্থ্য। এবং আজকে সেটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের ব্যাটারদের আসলে সামর্থ্য নেই, তারা যেটা খেলছে এটাই তাদের সামর্থ্য। আসলে এর বেশি কিছু করার মতো সামর্থ্য বাংলাদেশের ব্যাটারদের, ক্রিকেটারদের আসলে নেই, বিশেষ করে ব্যাটারদের। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে শান্ত বলেছেন যে তিনি আসলে জানেন তার সামর্থ্যের কথা। তারা ভালো ব্যাট করতে পারেনি, বাট তারা আত্মবিশ্বাসী, অতীতে কী হয়েছে সেটা মনে রাখতে চান না, তারা তাদের সামর্থ্যের কথা জানেন, সামনের ম্যাচগুলোতে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। ঠিক যারা ক্রিকেট বিশ্লেষক আছে, আপনারা যারা সমর্থক আছেন, আপনারাও জানেন আসলে বাংলাদেশের সামর্থ্য আসলে কতটুকু। সেই অনুযায়ী যদি পারফর্ম করে বাংলাদেশ আসলে বিশ্বকাপে যদি একটা ম্যাচও না জিতে অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ ক্যাপ্টেন বলে দিয়েছে তাদের সামর্থ্য কতটুকু আছে তারা জানেন। সো সেই হিসাবে সামর্থ্য অনুযায়ী যদি খেলেন তাহলে বাংলাদেশ একটা ম্যাচও যদি বিশ্বকাপে না যেতে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। গত 5টা বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডারের দুরবস্থা। যদি বলে পাওয়ার প্লেতে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট ছিল 95 এর মতো। কথায় আছে না, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। ঠিক বাংলাদেশের ক্রিকেটের অবস্থাটাও তেমন, একদম পুরো সদরঘাট। শান্ত, সৌম্য, লিটনরা বাংলাদেশের ক্রিকেটটাকে একদম নিচে নামিয়ে দিচ্ছে। বিগত কয়েকটা ম্যাচে তাদের যদি পরিসংখ্যান বিবেচনা করি তাহলে আপনাদের সামনে সেই চিত্রটা ফুটে উঠবে। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে টি-20তে অন্য ব্যাটারদের স্ট্রাইক রেট যারা 100, 150, 200 স্ট্রাইক রেটে খেলছেন, সেখানে বাংলাদেশের ক্যাপ্টেনের এই বছরে 2024 সালে তার স্ট্রাইক রেট 105। এবং একই চিত্র লিটন কুমার দাস এবং সৌম্য সরকারের ক্ষেত্রে। তারা টপ অর্ডারের ব্যাটারে আসলে তারা প্রতিযোগিতা করছে কে কত খারাপ খেলতে পারে। বিশ্বকাপের আগে, দেশ ছাড়ার আগে ক্যাপ্টেন শান্ত একটা কথা বলেছিলেন যে শান্ত, লিটনের যদি অপশনও থাকতো, লিটন যতই খারাপ করুক লিটনকেই নিয়ে যাবেন শান্ত। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন লিটনকেই নিয়ে যাবে, লিটন এত খারাপ করার পরেও লিটনকেই কেন নিয়ে যাবেন শান্ত। তাই এই বিষয়ে রসিকতা করে কেউ কেউ বলছেন যে একটু চালাক না হলে আসলে জীবনের টেকা বড় যায়। কারণ শান্ততে একা খারাপ করলে সব কথা শান্তকেই শুনতে হবে, শান্তকে নিয়ে ট্র হবে। লিটন যদি যায় তাহলে সেক্ষেত্রে ট্রলের হিসাবটা ভাগটা 2 ভাগে হবে, দুজনেই ভাগাভাগি করে কথা শুনবে। সেই বুদ্ধি করেই লিটনকে নিয়ে যাওয়ার, এটা অনেকে রসিকতা করে বলছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে। আসলে শান্ত একা খারাপ করছে না, লিটনও খারাপ করছে, সাথে সৌম্যও খারাপ করছেন। বাংলাদেশে আসলে টপ অর্ডার আসলে ভালো না করলে আসলে কখনোই বড় স্কোর করা সম্ভব না। আজকের এই ম্যাচে শান্তি বা স্বাদ একটু দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। 28 বলে যে 40 রানের ইনিংস, সেটা বল হাতে তিনি 2 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। ম্যাচের স্বাদটা একটু বাড়িয়েছে এই মাহমুদুল্লাহ রিয়াদে। তেমনি আপনারা যদি খাবারের স্বাদ বাড়াতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন, খাবারে ব্যবহার করতে পারেন ইরফান সস। বাজার থেকে কিনে নিতে পারবেন ইরফান সস, সেটাতে খাবারের স্বাদটাও বাড়বে আপনাদের। বলছিলাম মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের কথা, যে মাহমুদুল্লাহ রিয়াদের এই ব্যাটিং ছাড়া আসলে আজকে আর কোনো ব্যাটারের ব্যাটিং নিয়ে কথা বলা যায় না। সাকিব আল হাসান, তার ব্যাটিংটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই। এবং সাকিব আল হাসান মনে হচ্ছে তিনি তার শেষ বিশ্বকাপটা, যদিও আরেকটা বিশ্বকাপ খেলার তিনি আশা প্রকাশ করেছেন, আমার কাছে মনে হচ্ছে শেষ বিশ্বকাপটা তিনি যদি হয়ে থাকে শেষ, সেটা যেন তিনি যেন প্রতিজ্ঞায় করেছেন যে এই বিশ্বকাপটা তিনি খারাপ খেলবেন। একদম বোলিংয়ে খরুচি ছিলেন তিনি, 47 রান দিয়ে কোনো উইকেট পাননি। আমরা ইউএসএ সিরিজেও দেখেছিলাম যে সাকিব খুবই খরুচে ছিল এবং ব্যাট হাতেও খুব একটা সুবিধা করতে পারেননি।
সাকিব আল হাসান যদি ভালো না করে বড় আসরে বৈশ্বিক আসরে, তাহলে বাংলাদেশ দল যে সম্মানজনক হারা, সেই হারটাও হারতে পারবে না। কেবল টপ অর্ডারের ব্যর্থতার কথা বললে ভুল হবে, একইভাবে মিডল অর্ডার, ফিনিশার সব দিকেই কিন্তু বাংলাদেশের অবস্থা নাজুক। তবে বোলাররা একটু চেষ্টা করেছে। পেসার শরীফুল ইসলাম তিনি আসলে যে দারুণ বল করেছে রোহিত শর্মা, ঋষভ পান্তের বিপক্ষে, তার বলের প্রশংসা করা যায়। তবে যেহেতু শেষ মুহূর্তে তিনি একটু ইনজুরি হয়ে গেছেন শরীফুল ইসলাম, আমরা যতটুকু জানতে পেরেছি শরীফুলের হাতে সেলাই করা লাগবে। হয়তো তিনি শ্রীলঙ্কার বিপক্ষে যদি গুরুতর কিছু হয়, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে শরীফুলকে নাও দেখা যেতে পারে। তবে টিম ম্যানেজমেন্ট আশা করছে যে শরীফুলকে পাওয়া যাবে। তবে যদি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে শরীফুল না খেলে, এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা বড় দুঃসংবাদ এবং সেটা খুব প্রভাব পড়বে। আজকের এই ম্যাচটা যদি বাংলাদেশ ভালো করতে পারতো, তাহলে সমর্থকদের যেরকম আশা থাকতো, তেমনি ক্রিকেটারদেরও আত্মবিশ্বাসটা বাড়তো। কিন্তু সে জায়গায় কিছুই হয়নি, বরং যারা সমর্থক আছেন তারা হতাশ হচ্ছেন। ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে নিয়ে ট্রল করা হচ্ছে, ট্রলের বন্যায় ভাসছে বাংলাদেশ দল। যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের গঠনমূলক সমালোচনা করার কথা ছিল, তাদেরকে অনুপ্রাণিত করার কথা ছিল, সে জায়গায় তাদেরকে নিয়ে আসলে ট্রল করছে মানুষজন। নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়াতে খুব ভালো করে চোখ রাখেন। এই বিষয়গুলো যখন দেখবে তাদের হয়তো মন খারাপ হবে যে তাদের দেশের মানুষ তাদের কাছে কী প্রত্যাশা করছে আর তারা কী রেজাল্ট করছে। একদমই আসলে যে আউটের ধরনের কথা বলে যে লিটন কুমার দাস আর্শদীপ সিংয়ের বলে যেভাবে বোল্ড হয়েছেন, আর্শদীপ সিং লিটনের দুর্বলতার কথা জানেন। ঠিক যেই জায়গায় বল করলে লিটন পরাস্ত হন, ঠিক সেই জায়গায় বল করছে এবং লিটনও আসলে পরিকল্পনা মাফিক আউট হয়েছেন। আর যদি নাসাউ ক্রিকেট স্টেডিয়ামটির কথা বলা হয়, যে স্টেডিয়ামের যে আউটফিল্ডে সেটা একটু স্লো ছিল। বাংলাদেশের মতো যারা আসলে নিচে খেলেন বা যারা আসলে চার নির্ভর দল, ছক্কার চেয়ে চার বেশি মার, তাদের জন্য আসলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। যেখানে একটা বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশকে আসলে আশা করছি বিষয়গুলো মাথায় রাখবেন। আর একটা কথা না বললেন যে ক্রিকেটারদেরকে যেরকম দোষারোপ করা হচ্ছে ব্যাটারদের, বোলারদের, এই দোষটা, এই দায়টা কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং কোচরা কিন্তু এড়াতে পারেন না। লিটন কুমার দাস তিনি বারবার ব্যর্থ হচ্ছেন, তিনি আসলে তার ব্যাটিংয়ের দুর্বলতা কোথায়, যখনই এই বিষয়ে প্রশ্ন করা হয় কোচদেরকে, কোচরা বরাবরই ডিফেন্ড করেছেন লিটনকে, যে তিনি আসলে চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, তার আসলে টেকনিকে কোনো ভুল নেই। তাহলে ভুলটা আসলে কোথায়? মানসিকতায়। যদি মানসিকতায় সমস্যা থাকে, যদি তিনি মানসিকভাবে হতাশ থাকেন বা অন্য কোনো সমস্যা থাকে, সেটার কেন ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে না এবং কেন বারবার একই ক্রিকেটারকে খেলানো হচ্ছে? আমরা বলেছিলাম এর আগে কয়েকটা ভিডিওতে যে আসলে লিটন শেষ পর্যন্ত বিশ্বকাপে হয়তো উইকেট কিপার কোটায় খেলতে পারেন, যেহেতু জাকির আলী অনিকের উইকেট কিপিংটা খুব একটা ভালো না। জাকিরও আসলে দেশের মাটিতে যেভাবে খেলেছে, ইউএসএ বা বিদেশের মাটিতে সেভাবে খেলতে পারছেন না। অনেকটা মনে হচ্ছে যেন জাকিরের আসল ব্যাটিংটাও প্রকাশ হয়ে যাচ্ছে। জাকিরের সামর্থ্য নিয়েও আসলে কথা উঠছে যে জাকির আলী অনিক আসলে তিনি আসলে কেমন করবে। আজকের এই ম্যাচটাতে আমি আসলে একটা বিষয় খুব আমার মনে পড়েছে যে সৌম্য সরকার, লিটন কুমার দাসটা আসলে এত খারাপ করছেন, এরপরও তারা সুযোগ পাচ্ছেন। আর অন্যদিকে মোহাম্মদ সাইফুদ্দিন, তাকে নির্বাচকরা একটা ম্যাচ দেখে বাদ দিয়ে দিচ্ছেন বা একটা ম্যাচের খারাপ পারফরমেন্সের কারণে। সাইফুদ্দিন থাকলে আজকে আসলে কী হতো, কিংবা সাইফুদ্দিন না থেকেই হয়তো তিনি ভালো করেছেন, থাকলে হয়তো আরও বেশি সমালোচনা হতো, অন্যরা যত বেশি ট্রলের শিকার হচ্ছেন তার চেয়েও একটু বেশি হতো। সেই দিক থেকে হয়তো তিনি বেঁচেও গেছেন বলা যায়। এমন প্র্যাকটিস ম্যাচ দেখার পর নিশ্চয়ই বাংলাদেশের ভক্ত যারা আছে তাদের আসলে কোনো আশা ভরসা নেই। তারা বাংলাদেশ যে সুপার 8-এ যাবে সেই স্বপ্নটাও দেখছেন না, কারণ সুপার 8-এ বাংলাদেশের বিপক্ষে যেই দলগুলো খেলবেন তারাও টি-20-তে বাংলাদেশের থেকে অনেক ভালো খেলে। যদি আমি অপেক্ষাকৃত দুইটা দুর্বল দলের কথা বলি, নেপাল এবং নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস কিন্তু বাংলাদেশকে ওয়ানডেতে বিশ্বকাপে হারিয়েছে এবং নেপাল সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে খেলেছিল, ওয়েস্ট ইন্ডিজ এই দলের বিপক্ষে, তারা কিন্তু সেখানে 200 উপরে স্কোর করেছে, যেখানে বাংলাদেশ দল আজকে মাত্র 120 রান করেছে 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে। সেই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ দল গ্রুপ ডিতে সবার চেয়ে পিছিয়ে আছে সামর্থ্যের দিক থেকে, খেলার মানের দিক থেকে। সে জায়গায় বাংলাদেশ যদি একটা ম্যাচও না জিতে, তাহলে আমি অন্তত অবাক হব না বা অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্যই অতটুকু। এই বিশ্বকাপটাও নিশ্চয়ই খারাপ যাবে, যেহেতু বাংলাদেশ প্রত্যেকবার টার্গেট করে পরবর্তী বিশ্বকাপ। এই বিশ্বকাপের ভুলগুলো বা এই যে টি-20-তে বাংলাদেশের যে দুর্বলতা, এই দুর্বলতা চিহ্নিত করে প্রপার পদক্ষেপ নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য বাড়ানোর জন্য কাজ করবে টিম ম্যানেজমেন্ট, এটা প্রত্যাশা রাখি। বাংলাদেশ যেহেতু আমাদের দেশ, তারপরেও বাংলাদেশকে আমরা সমর্থন জানাবো। ক্রিকেটাররা খারাপ খেলুক ভালো খেলুক, তাদের পাশে থাকবো। আশা করছি ক্রিকেটাররা
শান্ত যেভাবে বলেছে যে তারা আসলে এই প্র্যাকটিস ম্যাচে ভালো করতে পারেননি, মূল ম্যাচে তারা ফর্মে ফিরবেন বা তাদের ভালো খেলাটা উপহার দিতে পারবেন, এটা আমরা প্রত্যাশা রাখছি। এত কিছুর পরেও আশায় বুক পাচ্ছি যে না, বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ দল ভালো খেলবে, অন্তত আপনাদের যে হতাশা আছে, আপনাদের যে রাগ ক্ষোভ, সেটা অন্তত পানিতে পরিণত করবে, এমনটা আমরা প্রত্যাশা করছি। সাইন আরমান, বিডি গুড টাইম।